আপনি যদি গ্রন্থটি নাও পড়ে থাকেন তারপরেও সমালোচনা করা সম্ভব যদি আপনি জানেন যে সেই গ্রন্থের চরিত্রগুলো কি কি এবং সেই গ্রন্থের কিছু বিখ্যাত উক্তি। আসসালামু আলাইকুম। যারাই আজকের এই সেশনটি উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানবীর খান। আজকের এই সেশনে আমি আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষার বাংলা বিষয়ের গ্রন্থ সমালোচনা অংশ নিয়ে। আপনারা ইতোমধ্যে অবগত আছেন বাংলা দ্বিতীয় পত্রে গ্রন্থ সমালোচনা এই অংশের জন্য নম্বর হচ্ছে 15 নম্বর। এখন এই গ্রন্থ সমালোচনার জন্য আপনাকে বিভিন্ন সেগমেন্টে গ্রন্থগুলোকে ভাগ করতে হবে যে এই সেগমেন্টের জন্য আমি এই বইটিকে টার্গেট করছি, এই ধরনের অংশের জন্য আমি এই বইটি টার্গেট করছি। যদি এইভাবে বিভিন্ন সেগমেন্টে ভাগ করেন তাহলে কি কি অংশ পাবেন? একটি পেতে পারেন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন উপন্যাস, নাটক, প্রবন্ধ। এই হচ্ছে একটি অংশ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, নাটক বা প্রবন্ধ। আরেকটি আপনি ধরন পেতে পারেন যে বাংলাদেশের কৃষ্টি কালচার অথবা সংস্কৃতি, বাঙালিয়ানা যে সংস্কৃতি আছে, বাঙালির যে কৃষ্টি কালচার আছে সেই সম্পর্কিত কোনো একটি গ্রন্থের সমালোচনা আসতে পারে। আরেকটি সেগমেন্টে আপনি ভাগ করতে পারেন যে নারী স্বাধীনতা বা নারী অধিকার, নারী অধিকার এইরকম একটি সেগমেন্টে আপনি কোনো একটি গ্রন্থকে টার্গেট করতে পারেন, অথবা জাতির পিতার যে বইগুলো আছে সেই বইগুলো থেকে কোনো একটি গ্রন্থের সমালোচনা। তো অথবা আরেকটি থাকতে পারে সামাজিক গ্রন্থ, সামাজিক কোনো উপন্যাস, নাটক বা এইরকম 5-6টি সেগমেন্টের বেশি আপনি পাবেন না যেগুলো থেকে আপনাকে সমালোচনা করার জন্য বলা হয়। তো এখন আপনি গ্রন্থ সমালোচনার জন্য যেটি করতে হবে, আপনাকে একটি বই আগে টার্গেট করতে হবে প্রত্যেকটি সেগমেন্টের জন্য, কিন্তু সেই বইটি যে আপনাকে খুব ভালোভাবে বারবার পড়তে হবে ব্যাপারটা এরকম নয়। আপনি যদি গ্রন্থটি নাও পড়ে থাকেন তারপরেও সমালোচনা করা সম্ভব যদি আপনি জানেন যে সেই গ্রন্থের চরিত্রগুলো কি কি এবং সেই গ্রন্থের কিছু বিখ্যাত উক্তি যদি আপনার এতটুকু জানা থাকে তাহলেও আপনি খুব সুন্দরভাবে একটি গ্রন্থ সমালোচনা করতে পারবেন। যেমন মনে করুন আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের জন্য একটি গ্রন্থকে টার্গেট করছি। গ্রন্থটি হচ্ছে মনে করুন একটি কালো মেয়ের কথা। এই কালো মেয়ের কথা গ্রন্থটি হচ্ছে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি টার্গেট করলে একটি আলাদা সুবিধা হচ্ছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাংলাদেশের বাইরের মাটির একজন লোক। তো বাংলাদেশের বাইরের মাটির একজন লোক আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসটি কোন চোখে দেখছে সেটি ব্যাখ্যা করার একটি সুযোগ থাকে। এখন এই যে বইটি বা যে গ্রন্থটি আছে একটি কালো মেয়ের কথা, এটিতে শুধু আমি জানি যে এখানে চরিত্র হচ্ছে ডেভিড, তারপরে আছে হচ্ছে যে কালো মেয়ে নাজমা এবং ছবি হচ্ছে ডেভিডের স্ত্রী। তো এরকম 3-4টি চরিত্র আমার জানা আছে। তো এটি দিয়ে আপনি কিভাবে এই কালো মেয়ের কথা গ্রন্থটি পর্যালোচনা করবেন বা সমালোচনা করবেন? তো সমালোচনার ক্ষেত্রে আপনি প্রথমেই লিখতে পারেন যে এটি একটি ঐতিহাসিক উপন্যাস, তারপরে এখানে লেখক কোনো ধরনের মেদবাহুল্যতা দেখাননি, মেদবাহুল্যতা বর্জন করেছেন। লেখক চেষ্টা করেছেন তুলির এক আঁচড়ে সমস্ত দৃশ্যগুলোকে উপস্থাপন করার জন্যে এইভাবে। তারপরে যদি আরও লিখেন যে লেখক ইতিহাসের দায় থেকেই গ্রন্থটি লেখেননি, সেখানে ওনার নিজস্ব কিছু মতাদর্শ এবং সমাধানের পথ উনি দেখিয়ে গেছেন, এরকম লেখক সম্পর্কেও কিছু কথা লিখলেন। তারপরে এইখানে কি কি চরিত্র আছে সেগুলো উল্লেখ করলেন, যে এখানে একটি চরিত্র আছে ডেভিড, কালো মেয়ে ছিল নাজমা, ডেভিডের স্ত্রী ছিল ছবি। তো এই যে চরিত্রগুলো সেগুলো লিখলেন এবং সেই চরিত্র সম্পর্কেও আপনাকে কিছু লিখে যেতে হবে যে এই চরিত্রটার
এই চরিত্রটাকেও একটু বিশ্লেষণ করতে হবে যে চরিত্রের ধর্ম কিরকম ছিল, উনি মানুষ হিসেবে কেমন ছিল, এবং ওনাকে লেখক কিভাবে উপস্থাপন করেছেন সেগুলো আপনি লিখলেন। তার পরবর্তী ধাপে আপনাকে যেটি করতে হবে, এই গ্রন্থটিকে কোনো একটি গ্রন্থের সাথে তুলনা করতে হবে। যেমন মনে করুন আমি এই গ্রন্থটিকে এখন তুলনা করব হচ্ছে বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে। যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ পাঠ করলে যেরকম চোখে জল চলে আসে, তো এই গ্রন্থটি পাঠ করলেও লেখা চলে আসে। তো এই গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন একটি গ্রন্থের সাথে তুলনা করলেন, অথবা এই গ্রন্থটিকে তুলনা করা যেতে পারে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থের সাথে। ওই ওল্ড ম্যান বা বৃদ্ধ লোক যেরকম সবসময় একটি স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের আশায় যে উনি বেঁচেছিলেন, ঠিক একইভাবে নাজমা মেয়েটিও একটি স্বপ্ন দেখতো যে হয়তোবা সে বেঁচে যাবে। তো এইরকম এই যে স্বপ্ন ছিল, এই স্বপ্নের কারণে নাজমা চরিত্রটিকে সেই ওল্ড ম্যানের সাথে তুলনা করে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি সেই গ্রন্থটির সাথে তুলনা করলেন। তারপরে একটি গ্রন্থকে সমালোচনা করার জন্যে লেখকের ব্যক্তি জীবনকেও নিয়ে আসতে হবে, যে লেখক ব্যক্তিগতভাবে কোন চেতনায় বিশ্বাসী। যে যেমন মনে করুন মানিক বন্দ্যোপাধ্যায় কমিউনিস্ট ধারায় বিশ্বাসী, তো লেখক ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিনা এবং সেই রাজনীতির যে ছায়া বা প্রতিচ্ছবি কোনোভাবে ওনার লেখায় প্রকাশ পেয়েছে কিনা সেটিও আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে মনে করুন যে এখানে কোনোভাবে ফ্রয়েডীয় যেই মতামত বা দর্শন সেটিও উনি প্রবেশ করিয়েছেন কিনা, অর্থাৎ যে উনি সেখানে কোনো অশ্লীলতার ছোঁয়া ছিল কিনা বা কোনো আদিমতার আশ্রয় নিয়েছেন কিনা এই গ্রন্থটি লিখতে গিয়ে। তো এই ধরনের কোনো বিষয় থাকলে সেগুলো সেখানে উপস্থাপন করতে হবে। তো এইভাবে যদি আপনি একটি গ্রন্থকে সমালোচনা করেন এবং সর্বশেষ আপনার নিজস্ব একটি পর্যালোচনা যদি সেখানে লিখে দেন, তাহলে আপনার গ্রন্থ সমালোচনা যথেষ্ট সুন্দর হবে। তো একটি গ্রন্থকে সমালোচনা করার জন্য গ্রন্থটি পড়া যতটা না জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি অনলাইন থেকে সেই গ্রন্থটি সম্পর্কে বিভিন্ন ব্যক্তি যে সমালোচনা করেছে সেগুলো সংগ্রহ করুন। সেগুলো দিয়ে সেখান থেকে খুব ভালো ভালো কিছু বাক্য নিয়ে একটি যদি আপনারা সমালোচনা করেন, তাহলে সেই সমালোচনাটা খুবই সুন্দর হবে। তো ঠিক একইভাবে বাংলাদেশের কৃষ্টি বা সংস্কৃতি, লোকগীতি, পল্লীগীতি এইরকম টার্গেট করে কোন একটি বইকে টার্গেট করুন। যেমন মনে করুন যদি আপনি বাংলাদেশের ফোকলোর নিয়ে বা লোকগীতি নিয়ে কোনো গ্রন্থ সমালোচনা করতে চান, সেক্ষেত্রে আপনারা মজহারুল ইসলামের একটি বই আছে আঙ্গিকতার আলোকে ফোকলোর। এই গ্রন্থটিতে উনি গ্রন্থটির প্রথম অধ্যায়ে উনি বুঝাতে চেয়েছেন যে আমাদের যে বাঙালিয়ানা সাহিত্য এবং সংস্কৃতি যেটি আছে সেটি পুরোপুরি হিমালয় দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের দেশে যে হিমালয় পর্বত আছে উত্তর দিকে, হিমালয় পর্বতের কারণে আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে প্রচুর নদ নদী গিয়েছে। বিভিন্ন সময় ঋতুর পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে। সেই বিভিন্ন ধরনের সংস্কৃতি তৈরি হয়। যেমন বর্ষাকালে মানুষ ঘরে বসে থাকে, বর্ষাকালে মানুষের কাজকর্ম থাকে না, মেয়েরা নকশি কাঁথা তৈরি করে, পিঠা তৈরি করে। এই যে একটি সংস্কৃতি তৈরি হয়েছে বা 12 মাসি কবিতার যে আবির্ভাব ঘটেছে, তো এই সব কিছুই কোনো না কোনোভাবে বাংলাদেশের যে সংস্কৃতি বা কালচার আছে সেটি হিমালয় দ্বারা নিয়ন্ত্রিত। হিমালয়ের কারণে আমাদের এই 12 মাসি কবিতা বা এই সংস্কৃতির আবির্ভাব ঘটেছে এবং সেটি নিয়ন্ত্রণ করছে। তো মজহারুল ইসলাম ওনার এই বইয়ের বা এই গ্রন্থের প্রথম অধ্যায়ে সেটিকে উনি ব্যাখ্যা করতে চেয়েছেন। নারী অধিকার নিয়ে যদি কোনো বইকে টার্গেট করতে চান, সেক্ষেত্রে সমরেশ মজুমদারের গর্ভধারিণী একটি বই আছে, গর্ভধারিণী। এই গ্রন্থটি বা এই উপন্যাসটি খুব সাদাসিধা একটি উপন্যাস, কিন্তু এই উপন্যাসটিতে মেসেজ আছে খুব চমৎকার। গ্রন্থটিতে চরিত্র ছিল
কল্যাণ, জয়িতা, সুদীপ্ত, এরকম। তো এইরকম আপনারা যদি কিছু উক্তি জানা থাকে এবং চরিত্র জানা থাকে এবং আর কিছু সমালোচনা অনলাইন থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন, তাহলে আপনি যদি গ্রন্থটি নাও পাঠ করে থাকেন তারপরেও আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো সামাজিক উপন্যাস হিসেবে যদি আপনারা টার্গেট করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এই গ্রন্থটিকে আপনারা উপস্থাপন করতে পারেন। এই গ্রন্থটি সামাজিক উপন্যাস হিসেবে খুবই চমৎকার একটি উপন্যাস। এখানে লেখককেও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় যে উনি ব্যক্তি জীবনে কমিউনিস্ট ছিলেন, তারপরে সেখানে কিছু কিছু জায়গায় উনি আদিমতার আশ্রয় নিয়েছেন, যেমন কপিলাকে উনি একটি অবৈধ সম্পর্কের সাথে জড়িত করতেও কার্পণ্য বোধ করেননি বা দ্বিধা বোধ করেননি। তো এই গ্রন্থটিতে আবার উনি একটি সমাধানের পথ দেখিয়েছেন। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদি আপনি গ্রন্থ পাঠ করেন সেই ক্ষেত্রে সেগুলো শুধু আপনাকে চোখে জল দিয়ে যাবে, সেখানে পরিত্রাণের কোনো রাস্তা দেখা যায় না। কিন্তু পদ্মা নদীর মাঝিতে হয়েছে কি, মানিক বন্দ্যোপাধ্যায় হোসেন মিয়ার মাধ্যমে একটি ময়না দ্বীপ তৈরি করেছেন, যেই দ্বীপে গন্তব্যের যেই দ্বীপের মধ্য দিয়ে উনি একটি সমাধানের পথ দেখিয়েছেন। তো সামাজিক উপন্যাস হিসেবে আপনারা পদ্মা নদীর মাঝিকে টার্গেট করতে পারেন। আর জাতির পিতার যে গ্রন্থগুলো আছে সেগুলো তো ঐতিহাসিক গ্রন্থ, সেগুলো অনলাইনে বেশ কিছু সমালোচনা আপনারা পাবেন, সেখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ বাক্যগুলোকে নিয়ে নিজের মতো করে একটি গ্রন্থ সমালোচনা দাঁড় করান। আজকের এই সেশনে আমি যেটি বুঝাতে চেয়েছি যে আপনারা কিছু সেগমেন্টে ভাগ করে সেই সেগমেন্টের জন্য একটি একটি করে বই টার্গেট করুন এবং ভালো ভালো কিছু বাক্য, যেগুলো যে কোনো গ্রন্থের জন্য প্রয়োগ করা যায়, এরকম কিছু বাক্য আগে থেকে লিখে রাখুন, তাহলে আপনার গ্রন্থ সমালোচনার জন্য আলাদা করে চাপ নিতে হবে না। তো এই ছিল আজকের সেশন। আজকের সেশন থেকে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে পরবর্তী সেশনগুলো উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইল। আর যদি আপনার মনে হয় কেবলই কালক্ষেপণ, তাহলে আমি আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। ধন্যবাদ সবাইকে।